তো আজকে আমরা একটা অন্য টপিক নিয়ে আলোচনা করব ওই সলিউশন চ্যাপ্টারেরই। সেটা হচ্ছে তরলে গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা। তরলে গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা নিয়ে আলোচনা করব। তো প্রথমে জানতে হবে দ্রাব্যতা জিনিসটা কি। তো তোমরা নিচু ক্লাসে পড়েছিলে যে আহ, সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ, অতিপৃক্ত দ্রবণ, এই সমস্ত জিনিস জেনেছিলে। তো দ্রবণ মানে যেমন কি দ্রাবকে দ্রাব্য পদার্থটা দ্রবীভূত হওয়া। তো দ্রাব্যতা হচ্ছে সেটাই যে দ্রাবকের মধ্যে কতটা সর্বোচ্চ দ্রবীভূত হয়ে একটা সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করতে পারবে। তো সেই আহ, দ্রবণটা তৈরি করতে করার সময় যদি দ্রাবকটা তরল হয় আর দ্রাবটা গ্যাসীয় হয়, তাহলে ওই তরল দ্রাবকে গ্যাসীয় দ্রাবটা কি পরিমাণে দ্রবীভূত হবে সেই সম্পর্কে আলোচনা, বা কতটা দ্রবীভূত হবে বা দ্রবীভূত হওয়ার ক্ষেত্রে তাকে কোন কোন বিষয় প্রভাবিত করবে সেগুলো আমাদেরকে জানতে হবে। তো আমরা অবশ্যই জানি তরল পদার্থের মধ্যে বা তরল দ্রাবকের মধ্যে গ্যাসীয় পদার্থ দ্রবীভূত থাকে। একটা সহজ উদাহরণ, যে মাছ মাছ জলের মধ্যে বেঁচে থাকে কি করে? মাছেরও তো শ্বাসকার্য চালানোর জন্য অক্সিজেনের প্রয়োজন। সে অক্সিজেনটা পাচ্ছে কোথা থেকে? না, মাছ সেই অক্সিজেনটা পাচ্ছে জলে দ্রবীভূত অক্সিজেন থেকে। তার মানে অক্সিজেনটা, বায়ুর যে অক্সিজেন, সেটা জলের মধ্যে দ্রবীভূত থাকে এবং সেই অক্সিজেনটাই আহ, জল মাছ ওই জল থেকে গ্রহণ করে বেঁচে থাকতে পারে। তাহলে সেই রকমই যেমন আবার জলাশয়ের মধ্যে যে সমস্ত প্ল্যাঙ্কটন জাতীয় ফাইটো প্ল্যাঙ্কটন টাঙ্কটন আছে, তারা হচ্ছে সালোক সংশ্লেষের জন্য যে কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করবে, সে কার্বন ডাইঅক্সাইডও কিন্তু ওই জল থেকে গ্রহণ করবে। তার মানে জলের মধ্যে গ্যাসীয় উপাদানগুলো দ্রবীভূত হতে পারে। তো প্রথমে আমরা একটু জেনে নেব দ্রাব্যতা কাকে বলে। দ্রাব্যতার সংজ্ঞায় জানতে হবে যে একটা নির্দিষ্ট উষ্ণতায়, স্থির উষ্ণতায়, উষ্ণতাটাকে এখানে ফিক্সড রাখতেই হবে, কারণ উষ্ণতা পরিবর্তিত হলে দ্রাব্যতা অর্থাৎ নির্দিষ্ট দ্রাবকে দ্রবীভূত হওয়ার ক্ষমতাটা বৃদ্ধি পেয়ে যাবে বা হ্রাস পেতে পারে। বিভিন্ন রকম ক্রাইটেরিয়া আছে, তো সেগুলো আমরা পরে পরে আগে নিচু ক্লাসে পড়ে নিয়েছো। বিভিন্ন দ্রাব্য আছে, দ্রাব্যতা উষ্ণতা বাড়লে বাড়ে, কারো কারো ক্ষেত্রে দ্রাব্যতা কমে, এবং বিভিন্ন ক্রাইটেরিয়া আছে। তো এখানে আমরা সেজন্য উষ্ণতা এই রাশিটাকে আমাদেরকে ফিক্সড ধরে নিতে হবে। তো সেই জন্য বলা হচ্ছে কি দ্রাব্যতার সংজ্ঞায় স্থির উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ কোনো দ্রাবকে সর্বাধিক যে পরিমাণ দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে। কথাটা খুব ইম্পর্টেন্ট, সম্পৃক্ত দ্রবণ। সম্পৃক্ত দ্রবণ এই সম্পর্কে ধারণা আগেই হয়েছে তোমাদের। সম্পৃক্ত দ্রবণ মানে কি? একটা নির্দিষ্ট দ্রাবকে সর্বাধিক যে পরিমাণ দ্রবীভূত করা যায়, সেটা হচ্ছে তার দ্রবীভূত করে যে দ্রবণটা তৈরি করা যায় সেটাকে বলা হয় সম্পৃক্ত দ্রবণ। তাহলে দ্রাব্যতাটা কি হচ্ছে? দ্রাব্যতা মানে কি? নির্দিষ্ট দ্রাবকে কতটা দ্রবীভূত হচ্ছে সেইটা। তাই সংজ্ঞাটা সেই জন্য বলা হচ্ছে স্থির উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে সর্বাধিক যে পরিমাণ দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করতে পারে, সেই পরিমাণটাকে ওই উষ্ণতায় ওই পদার্থটির দ্রাব্যতা বলা হবে। এখন এই প্রসঙ্গে একটা কথা বলে রাখা ভালো, যে আমরা আলোচনা করছি তরলে গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা। আমরা জানি তো কঠিন পদার্থ আছে, তরল পদার্থ আছে। তাহলে তরল পদার্থ থেকে তরল পদার্থ দ্রবীভূত হওয়া বা কঠিন পদার্থ দ্রবীভূত হওয়ার ক্ষেত্রে কি কি একটু জিনিস এখানে সম্পর্কে জেনে রাখতে হবে। একটা নতুন টার্ম জানতে হবে, সেটা হচ্ছে কম্প্রেসিবিলিটি বা সংনম্যতা। তোমরা নিশ্চয়ই জানো যে কঠিন পদার্থের ক্ষেত্রে কি হয়, অণুর মধ্যে ইন্টার মলিকুলার ডিস্টেন্সটা হয় খুবই কম। অণুর মধ্যে যে ডিস্টেন্সটা হয় খুবই কম। যখন ডিস্টেন্স খুবই কম হয়, তখন মানে থাকে না বললেই চলে, তখন সেটা হয় সলিড বা কঠিন পদার্থ। যদি তাদের মধ্যে ডিস্টেন্সটা একটু বাড়ে, তখন হয় তরল পদার্থ। আর গ্যাসের ক্ষেত্রে অণু পরমাণুর মধ্যে অসীম ডিস্টেন্স থাকে, সেখানে ডিস্টেন্স ক্যালকুলেশনে আনা যায় না। তো সেক্ষেত্রেই যেটা বলার, যে যেহেতু কঠিন এবং তরল, আবার আমরা জানি কি যে যদি গ্যাসের অণুগুলো অসীম দূরত্বে থাকে, তাহলে তাদের উপরে যদি চাপ প্রয়োগ করি তাহলে অণুগুলো কাছাকাছি আসবে। এবার অণু যখন কাছাকাছি আসবে তখন গ্যাসটা
উপরে চাপ প্রয়োগ করলে সেটা তরল হবে, তরলকে আবার চাপ দিলে সেটা কঠিনে পরিণত হতে পারে। বাট এটার ক্ষেত্রে একটা বিশেষ জিনিস জানতে হবে দ্রাব্যতার ক্ষেত্রে, যে আমি যদি কঠিন বা তরল দ্রাবের উপরে চাপ প্রয়োগ করি, যেহেতু এদের সংনম্যতা খুবই কম, সংনম্যতা কম মানে কি, এদেরকে কঠিন পদার্থে আমি যেহেতু কঠিন পদার্থের ক্ষেত্রে অণুগুলো পাশাপাশি প্রায় ডিস্টেন্স থাকে না বললেই চলে, তাহলে তার উপরে আমি যতই চাপ দিই না কেন অণুগুলোকে এর কাছাকাছি আসতে পারবে। বা তরলের ক্ষেত্রে সেই ডিস্টেন্সটা এতই সামান্য যে সেখানে চাপ দিল সেখানে অণুগুলো অতটা কাছাকাছি আসার সুযোগ অতটা থাকে না। সেই জন্য চাপ প্রয়োগ করে কঠিন বা তরলের দ্রাব্যতার খুব একটা পরিবর্তন করা যায় না, যেহেতু কঠিন বা তরল পদার্থ অসংনম্য হয়, মানে তরল দ্রাবগুলোর কথা এখানে বলা হচ্ছে। তাহলে গ্যাসীয় কিন্তু পদার্থ কিন্তু সংনম্য, মানে সেখানে আমি চাপ প্রয়োগ করে আমি তার আয়তনটাকে সংকুচিত করতে পারি গ্যাসীয় পদার্থের উপরে। তো এবারে আমরা জানবো এই যে তরল পদার্থে যে গ্যাস দ্রবীভূত হবে সেটা কেন দ্রবীভূত হবে, কি কারণ আছে কেন তরল পদার্থের মধ্যে গ্যাসটা দ্রবীভূত হয়, এ সম্পর্কে কিছু তথ্য জানতে হবে তোমাদেরকে। তো একটা কথা ভাবো, একটা পাত্রে তরল আছে, সেই পাত্রের উপরটা ধরলো একটু ফাঁকা আছে, সেই ফাঁকা পোর্শনে আমি যদি কোনো গ্যাস ইনসার্ট করি, গ্যাস প্রবেশ করাই, তাহলে গ্যাসীয় অণুগুলোর সঙ্গে তরল যে পৃষ্ঠতল, তরলের যে পৃষ্ঠতল আছে, একটা ধরুন একটা পাত্র, সেখানে তরল আছে, তো এখানে আমি গ্যাস পার্টিকেল দিলাম, গ্যাসীয় অণু একটা বদ্ধ পাত্র তৈরি করলাম, সে পাত্রটাকে পাত্রের উপর দিয়ে গ্যাস পার্টিকেল বা কোনো গ্যাসীয় উপাদান প্রবেশ করে পাত্রটার মুখটা যদি ঢাকনা দিয়ে এঁটে যায়, তাহলে গ্যাসটা বেরোতে পারছে না। এখন ওই যে ফাঁকা স্থান, এই যে ফাঁকা স্থান, এখানে কি গ্যাস অণুটা আসবে, ওই গ্যাস অণুগুলোর সঙ্গে তরলের যে এই উপরিতলের যে অণুগুলো রয়েছে তার মধ্যে একটা আকর্ষণ, অ্যাট্রাকশন কাজ করবে, আকর্ষণ বল কাজ করবে। এইবারে এই আকর্ষণ বলটা যত বেশি হবে তত কি হবে তাহলে গ্যাসীয় পার্টিকেল গুলো ওই এর মধ্যে দ্রবীভূত হতে থাকবে। তো দেখা যাবে তরলের মধ্যে দ্রবীভূত হতে থাকবে, তো দেখা যাবে কি ফার্স্ট টাইম মানে প্রথমের দিকে যখন আমরা প্রথম গ্যাস পার্টিকেল গুলোকে ওই গ্যাসীয় মানে তরলের যে পাত্র তার মধ্যে প্রবেশ করালাম, তখন গ্যাসীয় উপাদানগুলোর সঙ্গে তরলের আকর্ষণ বলটা বেশি থাকবে। তাহলে তখন কি হবে, গ্যাস পার্টিকেল গুলো, মানে আমরা যদি একটা দেখি এই যে গ্যাস পার্টিকেল গুলোকে যদি এইভাবে দেখি, তাহলে গ্যাস পার্টিকেল গুলো এই তরলে দ্রবীভূত হবে, ধরলাম এটা তিনটে লোয়ার সাইন দ্বারা বোঝাচ্ছি, চারটে লোয়ার সাইন দ্বারা বোঝাচ্ছি, চারটে গ্যাস পার্টিকেল নিচে প্রবেশ করছে। এবারে যখন গ্যাস পার্টিকেল গুলো এর মধ্যে দ্রবীভূত হয়ে যাবে, তখন এই তরল দশা থেকে আমরা জানি কি তরলের উপরিতল থেকে সবসময় কি হয়, বাষ্পীভূত হয়, তাহলে এখান থেকে কিছু আবার বাষ্প নির্গত হতে থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি গ্যাস পার্টিকেল ওখানে দ্রবীভূত হওয়ার চেষ্টা করছে, প্রথমের দিকে কি হচ্ছে, তাহলে গ্যাস পার্টিকেল দ্রবীভূত হওয়ার হারটা বেশি হচ্ছে, আর পরে কি হচ্ছে না আস্তে আস্তে কি হচ্ছে, তরলের উপরিতল থেকে আবার বাষ্পীভবনের জন্য বাষ্প উপস্থাপিত উপরের দিকে ওঠার চেষ্টা করছে। তাহলে এই দুটো কাজই কিন্তু চলতে থাকবে। তাহলে প্রথমের দিকে যেহেতু গ্যাসের পরিমাণটা ওপরে বেশি ছিল, বাইরে থেকে যেহেতু এক্সট্রা গ্যাস আমি ভেতরে প্রবেশ করিয়েছি, সেই জন্য গ্যাসের দ্রবীভূত হওয়ার, তরল দ্রাবকে গ্যাসের দ্রবীভূত হওয়ার হারটা প্রথমের দিকে বেশি থাকবে রাদার দেন তরল থেকে বাষ্পীভূত হওয়ার হারের থেকে। এবারে এইটা দেখা যাবে কি যখন এই ওপরের দিক থেকে গ্যাস পার্টিকেল দ্রবীভূত হচ্ছে আর নিচের দিকে তরল দশায় বাষ্পীভবনের মাধ্যমে উপরের দিকে উঠতে থাকতেছে। এবারে দেখা যাবে কি ওই গ্যাস অণুগুলো, তাহলে কি ওই গ্যাস অণুগুলো যখন তরলে প্রবেশ করার পরে আবার গ্যাস অণুগুলো উপরের দিকে ওঠার চেষ্টা করতেছে। এবারে দেখা যাবে কি এখানে একটা বিশেষ বৈশিষ্ট্য কি, একটা সময় দেখা যাবে কি যে হারে গ্যাস পার্টিকেল গুলো, ধরলাম আরেকটা যদি চিত্র আমি আঁকি, এই যে তরল দশা, ধরলাম একটা যদি গ্যাস পার্টিকেল উপর থেকে তরল দ্রাবকে দ্রবীভূত হয়, তো আরেকটা গ্যাস পার্টিকেল কি হবে, দ্রাবক থেকে তরল দ্রবণ থেকে কি হবে, বাষ্পীভূত হয়ে উপরের দিকে উঠতে থাকবে। তার মানে এই চিত্রর দ্বারা কি বোঝা যাচ্ছে না, যে হারে গ্যাসীয় উপাদানগুলো তরলের মধ্যে দ্রবীভূত হচ্ছে, সেই হারে এই দ্রবণ থেকে গ্যাসীয় পার্টিকেলগুলো বেরিয়ে যাচ্ছে। তার মানে কি বলতে পারি, এখানটা সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম স্টেট ক্রিয়েট হয়েছে, একটা সাম্যাবস্থা তৈরি হয়েছে।
এখন এই সাম্যাবস্থায় এইটাকে বলা হবে কি একটা গতিশীল সাম্যাবস্থা। মানে এই দুই যে বিপরীত প্রক্রিয়াটা, এটা দুই বিপরীত প্রক্রিয়াটা সমহারে ঘটছে। যে হারে গ্যাস পার্টিকেল গুলো গ্যাসীয় অবস্থা থেকে তরল অবস্থায় দ্রবীভূত হচ্ছে, ঠিক সেই হারে, বা দ্রাবকের মধ্যে দ্রবীভূত হচ্ছে, ঠিক সেই হারেই তরল দ্রাবক থেকে গ্যাসীয় পার্টিকেল গুলো উপরের দিকে উঠতে থাকতে পারে, গ্যাসীয় দশায় পরিণত হতে থাকতেছে। এইটাকে বলা হবে কি একটা গতিশীল সাম্যাবস্থা, তরলের গতিশীল সাম্যাবস্থা বলা হবে। তাহলে গতিশীল সাম্যাবস্থাটা বোঝা গেল। এই অবস্থায় এবারে আমরা কি বলবো, এই গতিশীল সাম্যাবস্থায় যখন পৌঁছে যাবে তখন তার মানে কি হচ্ছে, গ্যাসীয় পার্টিকেল দ্রবীভূত হওয়ার হার এবং তরল দশা থেকে গ্যাসীয় উপাদান বের হওয়ার হারটা সমান হচ্ছে। এই অবস্থায় যে দ্রবণটা তৈরি হবে সেইটাই হচ্ছে কি সম্পৃক্ত দ্রবণ, মানে সর্বোচ্চ পরিমাণ গ্যাস পার্টিকেল ওই দ্রাবকের মধ্যে দ্রবীভূত হয়ে গেছে, এর বেশি আর দ্রবীভূত হতে পারবে না। বেশি হলেও সেটা কি হচ্ছে, এভাবে এভাপোরেটেড হয়ে বা উপরের দিকে উঠে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে উঠে যাচ্ছে উপরের দিকে। তার মানে এই অবস্থাটাকে কি বলা হবে, কি ওই গ্যাস পার্টিকেল দ্বারা তরল দ্রাবকের সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়ে গেছে। তার মানে কি এটা, তাহলে আমরা দ্রাব্যতার সংজ্ঞায় পড়েছিলাম কি, যে সম্পৃক্ত দ্রবণ তৈরি হতে গেলে যে পরিমাণ দ্রাবটা দ্রবীভূত হবে নির্দিষ্ট উষ্ণতায়, তার মানে কি এই পোর্শনটা, এই অবস্থাটায় কি হবে, এই অবস্থাটায় এই দ্রবণটাকে আমরা কি বলতে পারি, ওই গ্যাস পার্টিকেল দ্বারা একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়ে গেছে। তো এই প্রসঙ্গে দুটো টার্ম জানতে হবে, সেটা হচ্ছে যে কি না, দুটো টার্ম হচ্ছে একটা দ্রাব্যতা গুণাঙ্ক আর একটা কি হচ্ছে অবশোষণ গুণাঙ্ক। দুটো টার্ম জানতে হবে, কি দ্রাব্যতা গুণাঙ্ক আর একটা কি অবশোষণ গুণাঙ্ক। অবশোষণ গুণাঙ্ক, দুটো টার্ম জানতে হবে। দ্রাব্যতা গুণাঙ্কটা কিছু না, যে সংজ্ঞাটা আমরা দ্রাব্যতায় পড়েছিলাম প্রায় সেই রকমই আছে। যে যে উষ্ণতায়, আমি পরীক্ষাকালীন উষ্ণতা বলতে বোঝাচ্ছে কি যে টেম্পারেচারে আমি দ্রবণটা তৈরি করছি সেই উষ্ণতার কথা বলা হচ্ছে। সেটা আমরা রুম টেম্পারেচারে যদি বাড়িতে করি, এখন রুম টেম্পারেচারে যা হবে সেই টেম্পারেচারের কথাটাকে বলা হবে পরীক্ষাকালীন উষ্ণতা। মানে কি যে উষ্ণতায় আমরা পরীক্ষাটা করছি বা দ্রবণটা তৈরি করছি সেটাকে বলে পরীক্ষাকালীন উষ্ণতা। তো পরীক্ষাকালীন উষ্ণতা এবং চাপে আমরা যদি এখানে করি, এখন নর্মাল বায়ুমণ্ডলের চাপ, আমাদের এখানকার যে বায়ুমণ্ডলের চাপ, সেই চাপেই যদি আমরা দ্রবণটা তৈরি করি, তাহলে সেটাই বলতে পারি যে পরীক্ষাকালীন উষ্ণতা এবং চাপে এক আয়তনের কোন তরল দ্রাবকে যত আয়তন কোন গ্যাস দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে পারলো। তাহলে আমরা দ্রাব্যতার সংজ্ঞায় শিখেছিলাম যে নির্দিষ্ট উষ্ণতার কথা বলা হচ্ছে, এখানেও কিন্তু দ্রাব্যতা গুণাঙ্ক সেই একই কথা বলা হচ্ছে। দ্রাব্যতা গুণাঙ্কের ক্ষেত্রে সেই একই কথা বলা হচ্ছে, আমার সে দ্রাব্যতারই মতো। সেটা কি বলা হচ্ছে তাহলে, পরীক্ষাকালীন উষ্ণতা ও চাপে এক আয়তনের কোন তরল দ্রাবকে যত আয়তনের কোন গ্যাসীয় মানে গ্যাস দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে পারে, ওই উষ্ণতা চাপে ওটাকে বলা হবে কি উক্ত গ্যাসের দ্রাব্যতা গুণাঙ্ক বলতে পারি আমরা, উক্ত গ্যাসের দ্রাব্যতা গুণাঙ্ক। এবার তাহলে অবশোষণ গুণাঙ্কটা কি জিনিস, একই জিনিস, শুধু একটু টার্মটা একটু একটু কথাটা চেঞ্জ হবে। সেটা কি, ওই একই প্রথমটা আমি একই কথা বলবো, পরীক্ষাকালীন উষ্ণতা ও চাপে, সেটা নির্দিষ্ট চাপটাকে যদি আমরা 1 অ্যাটমস্ফিয়ার বায়ুমণ্ডলের চাপ ধরে নিই, তাহলে 1 অ্যাটমস্ফিয়ার চাপে এক আয়তনের কোন তরল দ্রাবকে যত পরিমাণ গ্যাসীয় দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে, প্রমাণ উষ্ণতা ও চাপে, মানে এসটিপিতে আর কি, ওই গ্যাস যে আয়তনটা দখল করে, প্রমাণ উষ্ণতা চাপে ওই যে গ্যাসটা দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করলো, সেই গ্যাসটা যে পরিমাণ, সামান্য হলেও যে পরিমাণ আয়তন দখল করে, ওই পরীক্ষাকালীন উষ্ণতা ও চাপে ওই তরলে উক্ত গ্যাসের অবশোষণ গুণাঙ্ক বলা হবে। ওই আয়তনটাকে, ওটা ওই যে মানে যে আয়তনটা সেই গ্যাসটা দখল করলো সেটাকে বলা হবে তার অবশোষণ গুণাঙ্ক। তাহলে আমরা দুটো টার্ম শিখলাম, একটা দ্রাব্যতা গুণাঙ্ক আর একটা অবশোষণ গুণাঙ্ক। তাহলে দ্রাব্যতা গুণাঙ্কের ক্ষেত্রে সম্পৃক্ত দ্রবণ তৈরির ক্ষেত্রে যেটা জেনেছিলাম সেটাই প্রায় হচ্ছে, আর অবশোষণ গুণাঙ্কের ক্ষেত্রে শুধু একটা কথা বলে দিচ্ছি, কি যে সম্পৃক্ত দ্রবণটা তৈরি করতে যে গ্যাসটা লেগেছিল সেই গ্যাসটা ওই উষ্ণতা চাপে যে আয়তনটা দখল করছে সেটাকে বলা হবে কি তার ওই উষ্ণতা চাপে তার অবশোষণ গুণাঙ্ক। তাহলে এই দুটো জিনিস আমরা শিখে গেলাম দ্রাব্যতা সংক্রান্ত।
এবারে যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস জানতে হবে, এই যে তরলে গ্যাসটাকে আমরা দ্রবীভূত করছি, সেই যে দ্রবীভূত সেই যে দ্রাব্যতাটা, সেটা কি কি বিষয়ের উপর নির্ভর করে। খুব ইম্পর্টেন্ট জিনিস, খুব ইম্পর্টেন্ট টার্ম কতগুলো এখানে জানতে হবে। সেগুলো হচ্ছে যে কি কি বিষয়ের উপর নির্ভর করে। তো তিনটে বিষয়ের উপর মূলত নির্ভর করে। মূলত নির্ভরশীলতাটা হয় কার উপরে? নির্ভরশীলতাটা তিনটে বিষয়ের উপরে মূলত নির্ভর করে। কি কি? না তরল বা গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করবে। 2 নম্বর কি? না উষ্ণতার উপর নির্ভর করবে। আর একটা কি? চাপের উপর নির্ভর করবে। এই তিনটে বিষয়ের উপরে মূলত দ্রাব্যতাটা নির্ভরশীল হয়। তার প্রত্যেকটা নিয়ে আমি এখন ডিটেলসে আলোচনা করছি, সত্য থাকো। গ্যাস, তরল বা গ্যাসের প্রকৃতি মানে যে দ্রাব্য পদার্থটাকে আমরা দ্রবীভূত করব দ্রাবকের মধ্যে, তরল দ্রাবকের মধ্যে, সেই তরল বা গ্যাস মানে যেটা দ্রাবক বা দ্রাবক উভয়ের প্রকৃতির উপরে কিন্তু দ্রাব্যতাটা নির্ভরশীল হবে। তো এই প্রসঙ্গে প্রথমেই আসবো কি, যে দেখা যাবে কিছু কিছু গ্যাস, তারপর গ্যাস চ্যাপ্টার ক্লাস 11-এ গ্যাস চ্যাপ্টারতে একটা টার্ম শেখা হয়েছিল, ক্রিটিক্যাল টেম্পারেচার, ক্রিটিক্যাল প্রেসার ইত্যাদি ইত্যাদি ছিল। তো ক্রিটিক্যাল টেম্পারেচারের মূল যে সংজ্ঞাটা সংক্ষেপে বলতে পারি, সেটা হচ্ছে যে কি, যে উষ্ণতার ওপরে গেলে গ্যাসের উপরে আমি যতই চাপ প্রয়োগ করি না কেন, তাকে আমরা তরলে পরিণত করতে পারবো না। আমরা কি গ্যাস পদার্থকে চাপ দিলে কি হবে? গ্যাসীয় উপাদানগুলো কাছাকাছি আসবে, তার মানে সেটা তরলে কনভার্ট হতে থাকতে পারে। কিন্তু ক্রিটিক্যাল টেম্পারেচার হচ্ছে সেই টেম্পারেচারই যে টেম্পারেচারের উপরে আমরা গ্যাসের উপরে যতই চাপ প্রয়োগ করি না কেন, যতই গ্যাসের উপরে চাপ প্রয়োগ করি না কেন, ওই গ্যাসকে কোনো রকমেই তরলে পরিণত করা যাবে না। সেটাকে বলা হয়েছিল ক্রিটিক্যাল টেম্পারেচার বলা হয়েছিল। ক্রিটিক্যাল প্রেসার ছিল, ক্রিটিক্যাল ভলিউম ছিল, তখন সেখানে পড়েছো তোমরা। তো এখানে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে কিছু কিছু গ্যাস যেমন হাইড্রোজেন, হিলিয়াম, অক্সিজেন, নাইট্রোজেন, এরকম কতগুলো গ্যাস আছে, এগুলোদের আন্তরাণবিক আকর্ষণ বলের মানটা কম। একটা প্রসঙ্গে কথা বলে রাখি, তো অক্সিজেনের যদি গঠন দেখি, অক্সিজেন একটা অণুর গঠন কি? অক্সিজেন ডবল বন্ড অক্সিজেন। নাইট্রোজেনের ক্ষেত্রে কি হয়? ট্রিপল বন্ড। তার মানে কি, এখানে যেহেতু বন্ডের মানে মাল্টিপ্লিকেশন ঘটছে, ডাবল বা ট্রিপল হচ্ছে, সেজন্য কি হচ্ছে, এদের বন্ধন দূরত্বটা খুব কম হবে। তাহলে এরা কি হবে? স্ট্রং বন্ধনের মাধ্যমে আবদ্ধ থাকবে প্রত্যেকটা অণু। অক্সিজেন অণু, নাইট্রোজেন অণু প্রত্যেকটা আবদ্ধ থাকবে খুব স্ট্রং বন্ডিং এর মাধ্যমে। তাহলে এদের আন্তরাণবিক আকর্ষণ বলের মানটা কম হবে কেন? যেহেতু এই অণু, একটা অণুর মধ্যে দুটো পরমাণুর আকর্ষণ বল বেশি, সেই জন্য এই অণুর সঙ্গে পাশের যে আরেকটা অণু, এদের মধ্যে যে আন্তরাণবিক আকর্ষণ বল সেটা হবে কম, কারণ এইগুলো নিজেদের মধ্যে খুব স্ট্রং বন্ডিং এ আবদ্ধ আছে। যদি আন্তরাণবিক আকর্ষণ বল কম হয়, তাহলে আমি একটা গ্যাসকে তরলে পরিণত করতে হলে কি হবে? এই আন্তরাণবিক আকর্ষণ বলটা মানে এই ব্যবধানটাকে তো কমাতে হবে। এই ব্যবধানটা যত কমবে তত কি হবে? গ্যাস পার্টিকেল গুলো কাছাকাছি আসবে, আর গ্যাস পার্টিকেল যত কাছাকাছি আসবে সেটা কি হবে? তরলে কনভার্ট হতে থাকবে। যেহেতু এদের মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বলের মান খুব কম, সেই জন্য কি হবে? এদেরকে সহজে কি হবে না, তরলে কনভার্ট করা যাবে না। তাহলে যেসব গ্যাসকে সহজে তরলায়িত করা যায় না, সেই জন্য সেগুলো কি কি গ্যাস হতে পারে? হিলিয়াম হতে পারে, অক্সিজেন হতে পারে, নাইট্রোজেন হতে পারে। এদের আন্তরাণবিক আকর্ষণ বলের মানও কম হয়। তাহলে এদের মধ্যে যেহেতু আন্তরাণবিক আকর্ষণ বল কম হয়, এবার দ্রাব্যতা মানে কি, এই গ্যাসীয় পার্টিকেলটাকে কি হবে? তরলের মধ্যে দ্রবীভূত করতে পারবো। তাহলে এদের মধ্যে যদি আন্তরাণবিক আকর্ষণ বল কম হয়, তাহলে এদের সঙ্গে তরল দ্রাবকের অণুরও আকর্ষণ বল কম হবে। আর তরল দ্রাবক অণুর সঙ্গে যদি গ্যাসীয় পার্টিকেলের আকর্ষণ বল কম হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? দ্রবীভূত হওয়ার ক্ষমতাটা কমবে, তার মানে কি দ্রাব্যতা কমবে। তার মানে আমরা বলতে পারি কি, অক্সিজেন, নাইট্রোজেন, হিলিয়াম, এরকম যে কতগুলো গ্যাস রয়েছে, যাদেরকে সহজে করা যায় না, যাদেরকে সহজে তরলে কনভার্ট করা যায় না, তাদের দ্রাব্যতাটাও অনেক কম হবে। তো আমি একটু ক্রিটিক্যাল টেম্পারেচারের যে কথাটা বলেছিলাম,
তো এদের ক্ষেত্রে দেখা যাবে ক্রিটিক্যাল টেম্পারেচারের মানটা অনেক কম। নাইট্রোজেনের ক্ষেত্রে ক্রিটিক্যাল টেম্পারেচারের মান হয় 126 কেলভিন, ঠিক আছে। আর হিলিয়ামের ক্ষেত্রে এর মানটা হয়ে যায় 5.3 কেলভিন। তার মানে কি, এর এত কেলভিন মানে কি, 273, আমরা জানি কি কেলভিন থেকে 273 মানে বাদ দিলে সেন্টিগ্রেডে পাবো আমরা, সেন্টিগ্রেডের সঙ্গে 273 যোগ করলে আমরা কেলভিন পাই। তার মানে কেলভিন থেকে 273 বাদ দিলে আমরা সেন্টিগ্রেডে পাবো। তার মানে কি মাইনাসে চলে আসছে। তার মানে কি ক্রিটিক্যাল টেম্পারেচারের মান এদের অনেক কম, যাদের এই জন্য ক্রিটিক্যাল টেম্পারেচার। এবার মানে গ্যাসে পরিণত করতে কি হয়, তরলকে গ্যাসকে তরলে পরিণত করতে গেলে কি হবে, একটু আগে যেটা বলেছিলাম, তারপরে চাপ প্রয়োগ করতে হবে। তার মানে কি ওই মাইনাস টেম্পারেচারের নিচে গেলে তবে আমি ওই গ্যাসকে চাপ প্রয়োগ করে তরলে পরিণত করতে পারবো, তার উপরে কিন্তু হবে না। তার মানে কি আমাদের নর্মাল কন্ডিশনে এই সমস্ত গ্যাসগুলোকে যতই চাপ প্রয়োগ করে না কেন, এদের ক্রিটিক্যাল টেম্পারেচারের মান যেহেতু কম, এদের উপরে চাপ প্রয়োগ করে এদেরকে সহজে তরলীভূত করা যাবে না। সেজন্য কি হবে, এদের দ্রাব্যতাটা অনেক কম হবে তরল দ্রাবকে। এবার আরেকটা জিনিস জানছি আমরা, সেটা কি হচ্ছে, আবার অন্য কয়েকটা গ্যাসের উদাহরণ দিচ্ছি আমরা। কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এরকম কতগুলো গ্যাস আছে যাদেরকে সহজে কিন্তু তরলীভূত করা যায়। তরলীভূত করা যায় মানে কি, তার মানে কি উল্টে বলতে পারি কি, তার মানে এদের ক্রিটিক্যাল টেম্পারেচারের মান কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এদের ক্রিটিক্যাল টেম্পারেচারের মান বেশি হবে। তো মোটামুটি ক্রিটিক্যাল টেম্পারেচার কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে লক্ষ্য করা যায় প্রায় 304 কেলভিন। তার মানে কি 304 কেলভিন মানে এটা সেন্টিগ্রেডে 273 বাদ দিলে যেটা হবে সেটা হচ্ছে অত ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে এটা প্লাসের মধ্যে থাকতেছে 304 কেলভিন। 304 থেকে 304 মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা কত হবে তাহলে, এটা হচ্ছে 3 1 আর 7 3 4 7 3 10, 7 3 10 0 3, তাহলে 31 ডিগ্রি সেন্টিগ্রেড প্রায়। তার মানে কি 31 ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরে আমি কার্বন ডাইঅক্সাইডকে তরলে পরিণত করতে পারবো না, বাট 31 ডিগ্রির নিচে আমরা করতে পারি। নর্মাল টেম্পারেচার কি হয়, আমাদের বায়ুমণ্ডল নর্মাল টেম্পারেচার তো 31 এর কম হতেই পারে। তার মানে কি আমরা কি তরলীভূত করতে পারবো কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এই সমস্ত গ্যাসগুলো তরলীভূত করতে পারবো আমরা। তাহলে এই সমস্ত গ্যাসগুলো কি হবে, যেহেতু আমরা চাপ প্রয়োগ করে তরলীভূত করতে পারি, তাহলে এই সমস্ত গ্যাস পার্টিকেলগুলোর সঙ্গে আমার হচ্ছে যে তরল দ্রাবকের দ্রাব্যতাটাও বেশি হবে। ফলে তরল দ্রাবকের মধ্যে এগুলোকে সহজেই দ্রবীভূত করতে পারবো। তাহলে আমি একটা নতুন একটা টার্ম শিখলাম কি, নাইট্রোজেন, হিলিয়াম, এই সমস্ত গ্যাস পার্টিকেল গুলোর যেহেতু আমার ক্রিটিক্যাল টেম্পারেচারের মান কম এবং এদের অনুর আন্তরাণবিক আকর্ষণ বলের মানটাও কম, সেই জন্য এই সমস্ত অণুগুলোকে সহজে তরলীভূত করা যায় না এবং এই সমস্ত অণুগুলো সহজে তরল দ্রাবকের মধ্যে দ্রবীভূত করা যায় না, তাই এদের দ্রাব্যতাটা কম। কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এই সমস্ত গ্যাসীয় পার্টিকেলগুলোর যেহেতু ক্রিটিক্যাল টেম্পারেচারের মানটা বেশি, সেই জন্য এদেরকে কি হবে, এদেরকে চাপ প্রয়োগ করে নর্মাল টেম্পারেচারে আমরা তরলীভূত করতে পারবো এবং তাদেরকে এই টেম্পারেচারের নিচে, কার্বন ডাইঅক্সাইডকে এই টেম্পারেচারের নিচে তরলীভূত করতে পারবো। এর উপরে চাপ প্রয়োগ করে তরলীভূত করতে পারবো না, কিন্তু এর নিচে তার চাপ প্রয়োগ করে তরলীভূত করতে পারবো। এবং তরলীভূত করতে পারা মানে কি, তার মানে অণুর আকর্ষণ বলটা এদের বেশি তুলনামূলক, আর আকর্ষণ বল বেশি হওয়ার জন্য কি হবে, এরা কি হবে তরল দ্রাবকের মধ্যে সহজে দ্রবীভূত হবে, সেজন্য এদের দ্রাব্যতাটা হয় বেশি, তাহলে এদের দ্রাব্যতাটা হয় কম। তাহলে এই যে গ্যাসীয়, এই যে আমরা পড়েছিলাম যে গ্যাসে তরল বা গ্যাসের প্রকৃতি, তাহলে কি গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করছে কোন গ্যাসটা সহজে দ্রবীভূত হবে, কোন গ্যাসটা দ্রবীভূত হচ্ছে, কোন গ্যাসটা সহজে দ্রবীভূত হচ্ছে না, সেটা আমরা বুঝতে পারলাম। এবারে আরেকটা জিনিস এখানে জানতে হবে যে আমরা পোলার দ্রাবক কথাটা শুনেছি আগে। পোলার দ্রাবক বা ধ্রুবীয় দ্রাবক কাকে বলা হবে না, যে দ্রাবক অণুটা নিজেই আয়নিত হয়ে যেতে পারবে তাকে বলা হবে কি পোলার দ্রাবক। যেমন জল একটা কি পোলার দ্রাবক, জলটা আয়নিত হয়ে H+ বা OH- বা হাইড্রোক্সোনিয়াম আয়ন H3O+ আয়ন প্লাস OH- আয়ন তৈরি করতে পারে। তাহলে জল নিজে একটা পোলার দ্রাবক। আবার যদি জলের মধ্যে আমরা ধরলাম উদাহরণস্বরূপ এই সেলটা একটা সমযোজী যৌগ, বাট যখন এই সেলকে আমরা জলের মধ্যে দ্রবীভূত করব, তখন এই সেল সঙ্গে জলের একটা বিক্রিয়া হয়ে
HCl এর H প্লাস আর H2 ওর OH মাইনাস, তাহলে কি হচ্ছে এদের মধ্যে একটা কি পোলারিটি গেইন করছে। আবার HCl কি হচ্ছে হাইড্রোজেন আর ক্লোরিনের মধ্যে ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার জন্য এটা হয় ডেল্টা প্লাস, এটা হয় ডেল্টা মাইনাস। সেই জন্য কি হবে এই বন্ধনটা কি হয় পোলার বন্ধন। সেই জন্য কি হবে আমি যদি কোনো পোলার দ্রাবকের মধ্যে HClটাকে দ্রবীভূত করি তাহলে কি হবে পোলার দ্রাবকের মধ্যে পোলার দ্রাবক সহজে দ্রবীভূত হয়ে যায়। তাহলে এইটা যদি দ্রাবকটা পোলার হয় তাহলে পোলার দ্রাবকের মধ্যে পোলার দ্রাবকটা সহজে দ্রবীভূত হবে। বাট আমি যদি এক্ষেত্রে আরেকটা কথা বলি এই HCl কি যদি আমরা নন পোলার দ্রাবক অর্থাৎ কার্বন টেট্রাক্লোরাইড, বেনজিন, এগুলো হচ্ছে সব নন পোলার দ্রাবক। এই সমস্ত নন পোলার দ্রাবকের মধ্যে যদি আমরা HClটাকে দ্রবীভূত করার চেষ্টা করি সেক্ষেত্রে কিন্তু দ্রাব্যতাটা থাকবে না অতটা, বা দ্রবীভূত হবে না সহজে। তার মানে কি এখানে দ্রাবকের প্রকৃতির উপরে দ্রাবকটা এখানে একটাই, দ্রাবকটা ধরলাম HCl একটা পোলার দ্রাবক, গ্যাসীয় পোলার দ্রাবক। এই পোলার দ্রাবকটা দুরকম দ্রাবকের কথা এখানে বলা আছে, একটা পোলার দ্রাবক জল আর একটা নন পোলার দ্রাবক কার্বন টেট্রাক্লোরাইড বা বেনজিন। তাহলে যেহেতু দ্রাবকটা পোলার সে পোলার দ্রাবকে সহজে দ্রবীভূত হবে, বাট এই নন পোলার দ্রাবকে সহজে দ্রবীভূত হবে না। সেই জন্য দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করছে কোন একটা নির্দিষ্ট দ্রাবক দ্রবীভূত হবে না হবে না। আবার আবার কিছু কিছু গ্যাসীয় পার্টিকেল দেখতে পাওয়া যাবে যে যেমন অ্যামোনিয়া জলে অতিমাত্রায় দ্রবীভূত হয়। ক্লাস 10-এ এটা পড়া ছিল যে অ্যামোনিয়া যদি হঠাৎ কোনো জায়গায় অ্যামোনিয়া লিক করে তো সেখানে আমার চোখে জলের ঝাপটা দিতে হয়। তার কারণটাই ছিল কি অ্যামোনিয়া জলে অতিশয় দ্রাব্য। সেই জন্য যদি অ্যামোনিয়া চোখের সংস্পর্শে হলে কেউ চোখ জ্বালা করবে, বেশিক্ষণ থাকলে চোখ নষ্ট হতে পারে। বাট যদি অ্যামোনিয়াটা ওই 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 সময় যদি আমরা চোখে জলের ঝাপটা নেই তাহলে জলে যেহেতু ওই অ্যামোনিয়া অতিরিক্ত দ্রাব্য সহজে কি হবে অ্যামোনিয়াটা দ্রবীভূত হয়ে যাবে। যেমন কি হবে অ্যামোনিয়াটা জলে দ্রবীভূত হয়ে NH3 যদি জলের সঙ্গে যোগ করি তাহলে NH3 সহজেই জলে দ্রবীভূত হয়ে NH4 প্লাস OH মাইনাস আয়নে পরিণত হবে, অর্থাৎ দ্রবীভূত হয়ে যাবে। সেই জন্য তাহলে আমরা এখানে দেখলাম কতগুলো দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করছে দ্রাব্যতাটা বেশি হবে কম হবে, কার ক্ষেত্রে বেশি হবে কার ক্ষেত্রে কম হবে, এগুলো আমরা মোটামুটি জেনে নিলাম। তো এই প্রসঙ্গে আরেকটা জিনিসও জানতে হবে যে বায়ুতে অক্সিজেনের পরিমাণ আমরা জানি কি বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ সব থেকে বেশি থাকে, তারপরে থাকে অক্সিজেন। তো বায়ুতে অক্সিজেন গ্যাসের পরিমাণ, জলে নাইট্রোজেন গ্যাসের দ্রাব্যতা অক্সিজেন গ্যাসের অপেক্ষা অনেক কম। জলে নাইট্রোজেন গ্যাস আমরা এখানে একটু পড়েছিলাম কি নাইট্রোজেন অক্সিজেন দুটোরই কিন্তু সহজে এদের দ্রাব্যতাটা প্রথমে পড়লাম কি এদের দ্রাব্যতাটা খুবই কম হবে। তো জলের মধ্যে আবার এদের মানে দ্রাব্যতাটা কম কিন্তু একবারে দ্রবীভূত সেটা তো নয়। তাহলে এবার নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে বলা হচ্ছে কি জলে নাইট্রোজেন গ্যাসের দ্রাব্যতাটা অক্সিজেন গ্যাস অপেক্ষা অনেক কম হয়। তাহলে জলে যেহেতু অক্সিজেন গ্যাসের দ্রাব্যতাটা অক্সিজেন গ্যাস অপেক্ষা কম, তাই বায়ুতে অক্সিজেনের পরিমাণ যদি 21% হয় তাহলে জলে দ্রবীভূত বায়ুতে অক্সিজেনের পরিমাণ তাহলে 21% অপেক্ষা বেশি হবে। ঠিক আছে, এবারে আসবো একটা নতুন টার্ম, সেটা হচ্ছে যে উষ্ণতার প্রভাব নিয়ে এবারে আলোচনা করব। উষ্ণতাটা কিভাবে দ্রাব্যতাটাকে প্রভাবিত করে সেটা আমরা আলোচনা করব। উষ্ণতা, তাহলে আমরা উষ্ণতা বাড়ালে বা কমালে দ্রাব্যতার কি পরিবর্তন হয় সেটা আমরা এবার বোঝার চেষ্টা করব। সেটা কি উষ্ণতা, আমরা তরল দ্রাবকে যখন গ্যাসকে দ্রবীভূত করব, তরল দ্রাবকের সঙ্গে গ্যাসকে দ্রবীভূত করব, তাহলে গ্যাস সঙ্গে কি হবে একটা তরল দ্রাবক দ্রবীভূত করছি আমরা তরল দ্রাবক। তাহলে কি হবে একটা যখন একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়ে যাবে, একটা এখানে একটা সময় একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হবে। এবার বলা হচ্ছে এই বিক্রিয়াটা একটা তাপোৎপাদক বিক্রিয়া বা এক্সোথার্মিক রিয়াকশন। তাপোৎপাদক বিক্রিয়া বা এক্সোথার্মিক রিয়াকশন ক্লাস 11-এ পড়া হয়েছে। এক্সোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে ডেল্টা H <0 বা নেগেটিভ হয়।
তার মানে কি, এই বিক্রিয়াটায় তাপোৎপাদক কথাটার অর্থ কি, যদি আমরা তরল দ্রাবককে যদি গ্যাসকে দ্রবীভূত করি, তাহলে সম্পৃক্ত দ্রবণ তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে কিছুটা তাপ উৎপন্ন হতে থাকবে, তাপ উৎপন্ন হবে। তার মানে সেক্ষেত্রে ওই জন্য সেখানে ডেল্টা এইচটা নেগেটিভ ধরা হচ্ছে। এইবার এখানে খুব ইম্পর্টেন্ট জিনিস আছে। লিসাটেলের প্রিন্সিপাল ক্লাস 11-এ পড়া হয়েছে। লিসাটেলের প্রিন্সিপালে বলা হয়েছিল যে কোনো একটা যখন রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হতে থাকে, সেই রাসায়নিক বিক্রিয়াটা যদি তাপোৎপাদক বিক্রিয়া হয়, সেক্ষেত্রে যদি বাইরে থেকে তাপ আমরা আরো বাড়াই, সেক্ষেত্রে তাহলে কি হচ্ছে, একটা বিক্রিয়া ধরলাম, এই বিক্রিয়াটা হলে তাপ উৎপন্ন হচ্ছে, তাহলে সেক্ষেত্রে যদি বাইরে থেকে আরো তাপ দেই, তখন কি হবে, এমনিতেই বিক্রিয়াটা নর্মাল কন্ডিশনে সম্পন্ন হলেই তাপ উৎপন্ন হচ্ছে, তাহলে বাইরে থেকে যদি এক্সেস আরো তাপ দেই, তার মানে কি হবে, বিক্রিয়াটা একটা ফেভারেবল কন্ডিশনে যাবে না, মানে সম্পন্ন হওয়ার ক্ষেত্রে অসুবিধা তৈরি হবে। সেই জন্য কি বলা হয়েছে, তখন বিপরীত বিক্রিয়াটা, মানে যেদিকে গেলে তাপের শোষণ হয়, যেদিকে গেলে তাপটা শোষিত হবে, অর্থাৎ সম্মুখ দিকে বিক্রিয়াটা গেলে কি তাপ উৎপন্ন হবে, তাহলে বিপরীত দিকে যদি যাওয়া যায় তাহলে কি তাপটা শোষিত হবে, তাহলে সেক্ষেত্রে কি হবে, বিপরীত অভিমুখে বিক্রিয়াটা সম্পন্ন হতে থাকবে। তাহলে তাহলে গ্যাসকে যখন তরলে দ্রবীভূত করা হয়, যেহেতু সেক্ষেত্রে বিক্রিয়াটা হয় তাপোৎপাদক, অর্থাৎ তাপ উৎপন্ন হয়, তাই যদি আমরা ওই বিক্রিয়ার ক্ষেত্রে বাইরে থেকে আরো তাপ দেই, তাহলে সেক্ষেত্রে কি হবে, বিপরীত বিক্রিয়া সম্পন্ন হবে, অর্থাৎ ওই সম্পৃক্ত দ্রবণ থেকে গ্যাস পার্টিকেল গুলো বেরিয়ে আসবে। তার মানে কি হবে, গ্যাস পার্টিকেল যদি বেরিয়ে আসে, তাহলে দ্রাব্যতাটা কি হবে, তার নির্দিষ্ট দ্রাবকে দ্রবীভূত গ্যাস পার্টিকেলের সংখ্যা কি হবে, কমে যাবে। তাহলে কি হবে, তার মানে কি, গ্যাস পার্টিকেলের সংখ্যা যদি কমে যায়, তার মানে কি হবে, দ্রাব্যতাটাও কি হবে, কমে যাবে, হ্রাস পাবে।